আচ্ছা, আমরা আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। প্রথমে আমাদের যে কথাটা একটা রিমার্ক করব সেটা হচ্ছে যে কেন আমরা ভেক্টরটাকে ফিজিক্সে শিখছি। আমি তো যেটা 11-12 যা করে এসেছি এক্স ওয়াই জেড অ্যাক্সিস ধরে করেছি, বা কোথাও যদি অসুবিধা হয় সেখানে আমরা না হয় পোলার কোঅর্ডিনেট ধরে করব। তো ভেক্টর শেখার কারণটা কি? এটার জবাবে বলা যায় যে ভেক্টরটা হচ্ছে আমাদের কাছে একটা ফ্রিডম। ফ্রিডম কথাটার মানে কি, যে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস ইন্ডিপেন্ডেন্ট একটা সিস্টেম তৈরি করছি। মানে এমন একটা সিস্টেম আমরা তৈরি করছি যেখানে আমরা ইচ্ছে করলেই সেটাকে কার্টেসিয়ানেও আমরা ওর ফর্মটা খুঁজে পাবো, ইচ্ছে করলেই আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট, যেখানে খুশি আমি সেটাই ব্যবহার করতে পারবো। তো সেটা ব্যবহার করতে গেলে আমাদের জানতে হবে যে, ধরা যাক আমি ডাইভারজেন্সের কথা বলছি। তো একটা ভেক্টর ভি যদি হয়, ডাইভারজেন্স অফ ভি মানে ডেল ভি এক্স ডেল এক্স প্লাস ডেল ভি ওয়াই ডেল ওয়াই প্লাস ডেল ভি জেড ডেল জেড। এটা আমরা শিখে এসেছি। তো এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য। আমি যদি জিজ্ঞাসা করি যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কি, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট কি, তখন অবভিয়াস আনসার হচ্ছে আপনি তো বলেন। তো এই জায়গাটাই আমরা আসছি যে এমন একটা আমরা ব্যবস্থা করব যাতে যদি আমি ডাইভারজেন্স অফ ভি বলি, তাহলে যখন ইচ্ছা আমি ওটাকে স্ফেরিক্যাল পোলারে লিখবো, যখন ইচ্ছা আমি সিলিন্ড্রিক্যাল পোলারে লিখবো, যখন ইচ্ছা আমি কার্টেসিয়ানে লিখবো। এটা আমাকে একটা 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 ব্যবস্থা করতে হবে, একটা ফর্মালিজম করতে হবে, যেখানে এটা আমি ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট জিনিসটা কি। অর্থাৎ আমি কোঅর্ডিনেটের একটা ধারণা চাই। কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমরা কি বোঝাই। এমনিতে আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করেছিলাম তখন আমরা একটা ভাবে ডিফাইন করেছিলাম, কিন্তু এখানে আমরা যখন ভেক্টরে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট করতে যাচ্ছি তখন কিন্তু আমরা কোঅর্ডিনেটের ভ্যালুটা একটু অন্যভাবে, অন্য চোখে দেখব। ঠিক আছে, আমরা একটু শুরু করে দিচ্ছি কি করে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা দেখতে পাবো। প্রথমে হচ্ছে আমি একটা 2D তে করে দেখাচ্ছি কি করে হয়, কারণ 3D টা আঁকা একটু ডিফিকাল্ট। আমি কার্টেসিয়ান দিয়ে শুরু করছি, তারপর পোলারে যাব। এটা এক্স আর ওয়াই অ্যাক্সিস। আমার কাছে একটা পয়েন্ট আছে, আমি ওই পয়েন্টটার কোঅর্ডিনেটটা এক্স ওয়াই হবে। তো সেটা কি করে বুঝবো? এমনিতে কিছুই না, আমরা জানি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ফেলবো, এটা ওয়াই এটা এক্স। কিন্তু কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর কনসেপ্ট একটু আলাদা। আমি করলাম কি, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আমি কিছু লাইন টেনে দিলাম। এবার এদের আমি নামকরণ করছি। ধরা যাক এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো লাইন, এটা ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ওয়াই ইকুয়ালস টু টু, থ্রি, ফোর, ফাইভ এরকম করে আছে। মাঝখানে যেগুলো দেখানো নেই সেটা 2.5 আর 2.6, 2.75, যেখানে খুশি আমি একটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইন টানতে পারি। তার মানে এই প্যারালাল লাইনের ওপর ধরা যাক এইটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ফোর, তাহলে এর উপরে যে কোনো পয়েন্টে আমার ওয়াই ইকুয়ালস টু ফোর থাকবে। এবার এই উল্টো বললাম আমি, সরি, এটা এক্স ইকুয়ালস টু ফোর। এই লাইনের উপর যে কোনো পয়েন্টে এক্স ইকুয়ালস টু ফোর থাকবে। আবার সেই রকম আমি যদি ওয়াই এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইনগুলো টেনে যাই,
এরা সব হচ্ছে কনস্ট্যান্ট ওয়াই এর ভ্যালু। এটা হচ্ছে y ইকুয়ালস টু 1 2 3 4 5 6 এরকম করে। কাজে যদি একটা পয়েন্ট আমি মনে করি এই জায়গাটায় আছি, তাহলে এখানে এটা x এর কত নম্বর লাইনে আছে? 4 নম্বর। y এর কত নম্বর লাইনে আছে? 5 নম্বরে। কাজে ওর যে কোঅর্ডিনেট হবে সেটা হচ্ছে 4 5। বুঝে গেল আমরা কিভাবে কার্ভিলিনিয়ার সিস্টেমে কাজটা করছি। তো এখানে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে হোয়াটস নিউ, আমরা তো এইরকমই করি ওখানে অনেকটাই, এখানে এক্সট্রা আমি কিছু লাইন টেনেছি। কার্ভিলিনিয়ার কথাটাই বা কেন, এখানে কোথায় কার্ভ, সবই তো স্ট্রেট লাইন। আচ্ছা একটু একটু করে আমরা আমাদের আলোচনার পরিধিটা বাড়াই। আমরা 2 ডাইমেনশন থেকে আমরা 3 ডাইমেনশনে, তো 3 ডাইমেনশনে গেলে তখন এরা আর স্ট্রেট লাইন থাকবে না। আমি যেমন এক্স অ্যাক্সিস যদি কনস্ট্যান্ট এখানে কিছু চাই, তখন এখানে আর লাইন নয়, আমাকে সারফেস আঁকতে হবে। এইটার সঙ্গে এরকম করে আমার একটা ইনফাইনাইট প্লেন চিন্তা করতে হবে। এটার সঙ্গে আমাকে ইনফাইনাইট প্লেন চিন্তা করতে হবে। এগুলো সব এক একটা প্লেন, এগুলো লাইন নয়। y ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এইরকম করে এক একটা প্লেন, z ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এইভাবে এইভাবে প্লেন। তো কোনো একটা পয়েন্ট, তার মধ্যে দিয়ে কনস্ট্যান্ট এক্স এর কোন সারফেস যাচ্ছে, কনস্ট্যান্ট ওয়াই এর কোন সারফেস যাচ্ছে, কনস্ট্যান্ট জেড এর কোন সারফেস যাচ্ছে, এইটাকে যদি আমি লোকেট করতে পারি, তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে ওই পয়েন্টের কোঅর্ডিনেট। এটা হলো আমাদের কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর ভাবে আমি একটা পয়েন্টকে লোকেট করলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এবার আমি স্ফেরিক্যাল প্লেন পোলারের কথা ভাবি। প্লেন পোলারে আমার কাছে একটা পয়েন্ট আছে, একটা ইনিশিয়াল লাইন আছে। আমি এই পয়েন্টটা থেকে এইখানটার কথা যদি বলি, এই লেন্থটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে একটু আমাদের ইমাজিনেশনটাকে বাড়াতে হবে। আমি আর কনস্ট্যান্ট, আর যেহেতু এখানে আমার কোঅর্ডিনেট, কাজে আর এর কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আমাকে লাইন টানতে হবে। 2D তে লাইন, 3D তে সারফেস। তো আমি যদি আর ইকুয়ালস টু 1 এর জন্য একটা কনস্ট্যান্ট লাইন টানতে চাই, তাহলে এটা কিরকম হবে? একটা সার্কেল হবে এর অ্যাবাউটে, এই যেখানেই যাই না কেন সেখানে আর ইকুয়ালস টু 1, সেরকম করে আর ইকুয়ালস টু 2 এর জন্য একটা সার্কেল হবে, আর ইকুয়ালস টু 3 এর জন্য একটা সার্কেল হবে। এইখানেই কার্ভিলিনিয়ার কথাটা চলে আসছে। আমরা এখানে কি করছি, কনস্ট্যান্ট ভ্যালুস লাইন টানলাম। সেই জন্য দেখছি তখন আর এর জন্য যদি আমি 1 2 3 4 করে কনস্ট্যান্ট লাইন টানি, সেগুলো কখনোই প্লেন হচ্ছে না, সেগুলো সমস্ত স্ট্রেট লাইন হচ্ছে না, সেগুলো সমস্ত সার্কুল হয়ে যাচ্ছে। তো সেরকম থিটা কনস্ট্যান্ট যদি ধরি, তাহলে অবভিয়াসলি আমাকে এই লাইনটাই চিন্তা করতে হবে। এই লাইন থিটার বিভিন্ন ভ্যালুর জন্য এক একটা করে লাইন টানবো, আর এই সার্কেল, তাহলে আমাকে এই লাইন আর এই সার্কেল কাট করেছে যেখানে, সেই পার্টিকুলার সার্কেলের উপর যে আর এর ভ্যালু, সেটা হচ্ছে আর এর ভ্যালু। আর ওইখানে ওই যে থিটার স্ট্রেট লাইনটা কাট করেছে, সেই থিটা ভ্যালু ওটা হবে।
এবার আমি আরো বেশি ইমাজিনেশন একটু আনতে বলবো, যেখানে আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের কথা ভাবছি। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কি হয়? এখানে মনে করে নেওয়া যাক একটা পয়েন্ট, তাহলে আর এর ভ্যালু কোনটা হবে? আর এর ভ্যালু হচ্ছে এইরকম করে, এটাকে যোগ করে দেবো এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার আর। তাহলে আর এর ভ্যালুটা কি করে মাপবো? না, আমরা একটা কনস্ট্যান্ট আর এর সারফেস আনবো। এখানে আর ইকুয়ালস টু 1 এর জন্য সারফেস, 2 এর জন্য সারফেস। এবার একটু মানে মন দিয়ে বলতে হবে কি যে এটা কি ধরনের সারফেস হবে। তো অবভিয়াসলি এটা একটা স্ফিয়ার, একটা স্ফেরিক্যাল সারফেস, কারণ আমি অরিজিনাল অ্যাবাউটে আমি এটা তো 3D হয়ে গেছে না, আজ এখানে আর সার্কেল নেই, এখানে ওটা কিন্তু স্ফিয়ার হয়ে গেছে। বিভিন্ন স্ফিয়ারের এক একটা এক এক রেডিয়াস নিয়ে সারফেস হলো আর আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার থিটা কথাটার মানে কি? থিটা কথাটার মানে জেড অ্যাক্সিসের সঙ্গে এই লাইনটা যেটা অ্যাঙ্গেল করেছে সেই লাইনটা হচ্ছে থিটা। তাহলে কনস্ট্যান্ট থিটার জন্য যদি আমি একটা সারফেস চাই, সেটা হবে, এখানে আমি যদি একটা এরকম করে কোণ আঁকতে পারি, সেই কোণের উপরে প্রত্যেকটা পয়েন্টে থিটা সমান হবে। তাহলে থিটা কনস্ট্যান্ট কথাটার অর্থ হচ্ছে এখানে একটা কোণ। কাজে আমি যদি যে পয়েন্টটার কথা ভাবছি, এখানে থিটা ইকুয়ালস টু 10, থিটা ইকুয়ালস টু 20, এরকম করে বিভিন্ন ভ্যালু অফ থিটা আছে। তো আমাকে দেখতে হবে যে ওই পয়েন্টটার মধ্যে দিয়ে যে কোন কোনটা পাস করেছে, যে কোনটা পাস করেছে তার যা থিটা ভ্যালু হবে সেটা হচ্ছে ওই পয়েন্টটা থিটা। যে স্ফিয়ারটা পাস করেছে তার করসপন্ডিং যে আর হবে সেটা হচ্ছে আর। আর ফাই এর ভ্যালুটা কি করে পাবো আমি? ফাই এর ভ্যালুটা পেতে গেলে আমাকে এখান থেকে তো পারপেন্ডিকুলার হতে হবে এক্স ওয়াই প্লেন। এবার এখান থেকে আমাকে যোগ করতে হবে ওই পয়েন্টটা। এবার আমার এটা যদি এক্স অ্যাক্সিস বলি, এর সঙ্গে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ফাই। তো ফাই কনস্ট্যান্টের যে সারফেসটা এটা কিরকম হবে? এটা কিন্তু একটা প্লেন। আমি এই স্ট্রেট লাইনটার মধ্যে দিয়ে জেড অ্যাক্সিসের সঙ্গে আমি প্যারালাল করে একটা প্লেন আঁকছি, যে প্লেনটা হচ্ছে আমার ফাই প্লেন। ফাই এর বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য এখানে একটা করে ভার্টিক্যাল প্লেন পাওয়া যায়। তাহলে ওই পার্টিকুলার পয়েন্টটায় যদি আমি দেখি যে কোন স্ফিয়ারটা আর এর পাস করছে, কোন কোনটা থিটার পাস করছে, আর কোন প্লেনটা ফাই এর পাস করছে, ওই তিনটের যে আর থিটা ফাই এর ভ্যালু, এটা হচ্ছে সেই ভ্যালুগুলি। ঠিক ওই একইভাবে আমরা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে ওই রকম ভাবেই আমরা ইউজ করতে কনস্ট্যান্ট ভ্যালু সারফেস গুলোকে আমাকে বের করতে হবে। সিলিন্ড্রিক্যালে কিরকম হয়? এই যদি আমার এক্স ওয়াই জেড হয়, সে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এখানে একটা পয়েন্ট আছে, আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলাম অন দিস সারফেস। এটা হচ্ছে আমার জেড, এটা যোগ করে দিলাম, এটা হচ্ছে আমার রো, আর এই যে অ্যাঙ্গেলটা করলাম এটা হচ্ছে আমার থিটা। তাহলে আমি যদি জেড এর যে ভ্যালুটা আছে সেই জেড এর ভ্যালুটাকে আমি চাই যদি, তাহলে আমি জেড কনস্ট্যান্ট যদি হয়
সেটা আমি কি করে পাবো? তো জেড কনস্ট্যান্ট যদি আমি চাই, তাহলে অবভিয়াসলি আমাকে একটা কাজ করতে হবে, এই জেড অ্যাক্সিসের প্যারালাল পারপেন্ডিকুলার করে প্লেন গুলো আঁকতে হবে। যে প্লেনের এই মাথার উপর দিয়ে যত নম্বর প্লেনটা যাচ্ছে, যে জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট প্লেন, মানে কনস্ট্যান্ট প্লেন মানে জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, এক্স ওয়াই প্লেনের সঙ্গে প্যারালাল করে প্লেন আছে, সেগুলো হচ্ছে এক একটা কনস্ট্যান্ট জেড এর ভ্যালু। এবার যদি আমাকে রো কনস্ট্যান্ট করতে হয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা একটা সিলিন্ডার হবে, এই যার মধ্যে দিয়ে হোক না কেন এই পার্টিকুলার রো মানে কি এই রেডিয়াসটা সেম থাকতে হবে। তার মানে এক একটা রো কনস্ট্যান্টের জন্য আমি এক একটা সিলিন্ডার পাচ্ছি। ঠিক এই একই কারণে এটার নাম হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট, যে এখানে আমাকে রো এর ভ্যালুটা সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে ঠিক করতে হবে যে কোন সিলিন্ডারটার করেসপন্ডিং এটা আছে। আর থিটা, থিটাটাকে যদি আমাকে কনস্ট্যান্ট করতে হয়, তাহলে অবভিয়াসলি আমাকে ওই লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার করে একটা জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইন ড্র করতে হবে। এই তিনটে যেখানে গিয়ে ইন্টারসেক্ট করবে, সেই পার্টিকুলার জেড প্লেন, সেই পার্টিকুলার হচ্ছে সিলিন্ডার, রো সিলিন্ডার, আর সেই পার্টিকুলার যেটা থিটা প্লেন, এই তিনটে যেখানে ইন্টারসেক্ট করবে সেই ভ্যালুটাই হবে রো, থিটা আর জেড। এটা হলো প্রথম হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের গল্প। এবার আমরা একটা পার্টিকুলার সিস্টেমের কথা ভাববো। আমরা একটা খুব পার্টিকুলার সিস্টেমের কথা ভাববো, সেটা হচ্ছে যে যাই হোক না কেন, যখন আমি একটা পার্টিকুলার পয়েন্টের কথা ভাবছি, সেখানে আমি এক্ষুনি দেখেছি যে তিনটে সারফেস একজন একজনকে ইন্টারসেক্ট করছে, তিনটে সারফেস একজন একজনকে ইন্টারসেক্ট করছে। এবার সেই সারফেস গুলোর ওপরে আমি যদি ট্যানজেন্ট টানি, বোঝা গেল সারফেসের উপর ট্যানজেন্ট, তাহলে ওই সারফেস গুলোর লাইন অফ ইন্টারসেকশন হচ্ছে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস। এটাকে বলবো আমরা লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। বোঝা গেল? প্রথমে আমরা কি বললাম তাহলে, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি যদি কোঅর্ডিনেট সিস্টেমটা চাই, তাহলে আমাকে কি করতে হবে না সমস্ত কোঅর্ডিনেট গুলোর কনস্ট্যান্ট সারফেস ড্র করতে হবে, আর ওই পার্টিকুলার পয়েন্টের মধ্যে দিয়ে কোন কনস্ট্যান্ট সারফেসটা যাচ্ছে সেটা আমাকে লোকেট করতে হবে। তাহলে ওইটাই হচ্ছে আমার ওই পয়েন্টের কোঅর্ডিনেট। এবার ওই যে সারফেস গুলো, ওগুলো যখন একজন একজনকে ইন্টারসেক্ট করছে, তখন সেখানে আমি কি পাচ্ছি, একটা লাইন পাচ্ছি। যেমন ধরা যাক আমি একটু আগে যেটা কথাটা বলছিলাম বোঝার সুবিধের জন্য, একটা প্লেন পোলার কোঅর্ডিনেট, সেখানে আর এর ভ্যালু কনস্ট্যান্ট ধরতে হলে আমায় কি করতে হচ্ছিল, আমাকে সার্কেল আঁকতে হচ্ছিল। আমি একটু এটি দেখাচ্ছি আবার ওই ঘটনাটা। প্লেন পোলারের জন্য এখানে হচ্ছে অরিজিন, এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট আর এর সারফেস, আর থিটার জন্য এটা এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট থিটার জন্য লাইন। তাহলে যদি আমি একটা পার্টিকুলার পয়েন্ট বলি, আমি মনে করে নিচ্ছি আমি এই পয়েন্টটার কথা বলছি, এটা ধরছি আর ইকুয়ালস টু 3 আছে এখানে, আর থিটা ইকুয়ালস টু 20 ডিগ্রি আছে, এটা 0 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি। তাহলে এই পার্টিকুলার জায়গাতে আমি যদি
এর উপরে একটা ট্যানজেন্ট টানি, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, আর এই সারফেসটা প্লেন সারফেস, এর উপর ট্যানজেন্টটা ওই দিক বরাবরই হবে। তাহলে এই দুটো হচ্ছে আমার লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। এই পয়েন্টে এইটা হচ্ছে আর ক্যাপ, মানে এই দিক বরাবর ইউনিট ভেক্টর, এইটা হচ্ছে এই দিক বরাবর ইউনিট ভেক্টর, এটা হচ্ছে থিটা ক্যাপ। দেখ বুঝতে পারলি কিনা আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে কোনো একটা পয়েন্টে যে সারফেস গুলো আছে কনস্ট্যান্ট ভ্যালু সারফেস, সেইখানে আমি যদি দুটো ছোট্ট ছোট্ট করে ট্যানজেন্ট টানি, এখানে প্লেন আছে বলে ট্যানজেন্টটা প্লেনের সঙ্গে, স্ট্রেট লাইন আছে বলে ট্যানজেন্টটা স্ট্রেট লাইনের সঙ্গে কোইনসাইড করে গেছে, আর এখানে একটা সার্কেল বলে এই পয়েন্টে আমি ট্যানজেন্ট টেনেছি। এই ট্যানজেন্টটা হচ্ছে ওই পয়েন্টে আর কোঅর্ডিনেট, ওই দিক বরাবর ইউনিট ভেক্টর যেটা সেটা হচ্ছে আর ক্যাপ, আর এই দিক বরাবর যে লাইনটা সেটা হচ্ছে ওইখানে থিটা কোঅর্ডিনেট, থিটা কোঅর্ডিনেট অ্যাক্সিস। আর ওই পয়েন্টটা হচ্ছে যেটা ইউনিট ভেক্টর যেটা সেটা হচ্ছে থিটা। এখন বুঝতে পারছিস যে আমি যদি ওইখানে না এসে এখানে আসি, তাহলে আর ক্যাপটা এইদিকে হয়ে যাবে, থিটা ক্যাপটা এদিকে হয়ে যাবে। তাহলে এটাকে লোকাল কোঅর্ডিনেট সিস্টেম কেন বলা হচ্ছে? না এটা পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করছে। এইদিকে আর ক্যাপ থিটা ক্যাপের যে ভ্যালু, এইখানে কিন্তু আর ক্যাপ থিটা ক্যাপের ভ্যালু পাল্টে গেছে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কিন্তু ওরা সমান ছিল, কিন্তু যখনই আমি এখানে চলে এসেছি, এখানে যখন আমি চলে এসেছি, তখন কিন্তু আর ক্যাপ থিটা ক্যাপের ভ্যালু কিন্তু পয়েন্ট টু পয়েন্ট পাল্টে যাচ্ছে। এই জন্য এদের বলা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এবার আরো একটু ডিফিকাল্ট করে বলা যাক, যে আমি যখন সে আমি যখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের কথা ভাবছি, তখন আমি দেখেছি আর কনস্ট্যান্ট মানে হচ্ছে থিটা, থিটা কনস্ট্যান্ট মানে হচ্ছে কোণ। তাহলে এই দুটো সারফেসের যে ইন্টারসেকশন হবে ওই পার্টিকুলার পয়েন্টে, সেখানে কত হবে, আর তার সঙ্গে ফাই কনস্ট্যান্ট মানে প্লেন। তো আমার কাছে তো তিনখানা সারফেস আছে না, ওই তিনটে সারফেস বরাবর আমি যদি তিনটে ট্যানজেন্ট টানি, ওই ওই পয়েন্টে যদি আমি থিটা কনস্ট্যান্ট রেখে একটা একটা যদি আমি টানি, তাহলে সেটা কি হবে, একটা প্লেন হবে। ওই পয়েন্টে যদি আমি সরি থিটা কনস্ট্যান্ট রাখি, সেটা ওখানে আমি একটা ট্যানজেন্ট প্লেন পাবো, যেটা হচ্ছে ওই কোণের ওই পয়েন্টের মধ্যে দিয়ে ট্যানজেন্ট একটা লাইন, যদি কার্ভ লাইন হয় তার ট্যানজেন্ট একটা স্ট্রেট লাইন হয়, আর যদি একটা সারফেস হয় তার ট্যানজেন্টটা হয় হচ্ছে একটা প্লেন। কাজে থিটা কনস্ট্যান্টের জন্য আমি একটা প্লেন পাবো, আমি ফাই কনস্ট্যান্টের জন্য একটা প্লেন পাবো, আর কনস্ট্যান্টের জন্য ওই রকম ওই পয়েন্টে ট্যানজেন্ট টানলাম স্ফিয়ারটা, আমি একটা করে প্লেন পেয়েছি। তাহলে তিনটে প্লেন যদি একজন একজনকে ইন্টারসেক্ট করে, তাহলে কি পাবো, আমি তিনখানা লাইন পাচ্ছি। ওই তিনটে লাইনই হচ্ছে ওই পয়েন্টে আমার আর থিটা ফাই এর কোঅর্ডিনেট আছে। আর ওই পার্টিকুলার দিকে আমি যদি ইউনিট ভেক্টর নিই, সেটা হচ্ছে আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ। যেমন করে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আইজেকে পেয়েছিলাম, আইজেকেটা অনেক আগে লেখা হয়েছিল, তাই এখনকার যুগে হলে লিখতে হতো এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ। অনেক বইতে তাই থাকেও, দেখবি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না লিখে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ করে, সেরকম আমি যদি আর থিটা ফাই কে ধরি, তাহলে আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ হবে। এবং আমি অবশ্যই বলেছি, এটাও আমি আবার রিপিট করছি, যে এক একটা পয়েন্টে এক একটা দিকে আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ হবে, যার জন্য আমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি লোকাল বলছি। লোকাল কথাটার মানে কি, যে এক একটা জায়গায় এক একটা এক এক রকমের অ্যাক্সিস পাওয়া যাবে। যেমন এখানে আমি যদি অ্যাক্সিস টানি, এটা এইদিকে এটা এইদিকে, এই পয়েন্টে যদি টানি এটা এইদিকে এটা এইদিকে, তাহলে এই অ্যাক্সিসটার সঙ্গে প্যারালাল হলো না।
যার জন্য এটাকে বলা হচ্ছে লোকাল। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমি আমাদের এতে ঢুকে যাচ্ছি আমাদের সিস্টেমের মধ্যে। আমি প্রথমে একটা ছোট চার্ট করতে চাই। এই চার্টটা না হলে কিছু করা যাবে না। আমি রিলেশনশিপ গুলো লিখছি, বিভিন্ন কোঅর্ডিনেট, কারণ আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে সবার ডেফিনেশন শিখে গেছি, কার্ল, ডাইভ, গ্র্যাড সবাই। তো আমাকে যদি এখন অন্য সিস্টেমের জন্য বার করতে হয়, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, আমাকে তখন অন্যদের সঙ্গে মেলাতে হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তো সেই চেষ্টাটা করি। তাহলে আমি করলাম কি, এইদিকে একটা এইভাবে চার্টটা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান, এটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার, আর এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোলার। এবার আমি যদি এদিকে এই দিকটা যদি করি, এক্স ওয়াই জেড এর সঙ্গে আমি রিলেশনটা বার করছি, তাহলে কত হবে, স্ফেরিক্যাল পোলারে এক্স ইকুয়ালস টু আর সাইন থিটা কস ফাই। এগুলো মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইকুয়ালস টু আর কস থিটা। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে হলে x equals to rho cos theta, y equals to rho sin theta, z equals to z। এবার সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সারফেস এলিমেন্ট। আর এদিকে যেটা, এটা হবে ভলিউম এলিমেন্ট। তো অবভিয়াসলি সারফেস এলিমেন্টটা দেখতে হবে যে কোন প্লেনে আছে, তার মানে এটা হয় হবে ডিএক্স ডিওয়াই, এটা হবে ডিএক্স ডিওয়াই, নয় ডিওয়াই ডিজেড, নয় ডিজেড ডিএক্স। আর এখানে যেটা, এটা তিনটের ওপর ভ্যারি করবে। যদি আর থিটাকে নিয়ে করি, তাহলে আর স্কোয়ার, যদি আমরা থিটা আর ফাইকে নিয়ে করি, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই।
যদি আমি থিটা আর আর কে নিয়ে করি তাহলে আর ডি থিটা ডি আর। আর যদি আমি ফাই আর আর কে নিয়ে করি তাহলে আর সাইন থিটা ডি ফাই ডি আর। বোঝা গেল? আমাকে তো স্ফেরিক্যাল পোলারে সারফেস এলিমেন্ট করতে বলা আছে, এবং সারফেস এলিমেন্ট করতে গেলে আমাকে হয় থিটা আর ফাই কে সামান্য বাড়াতে হবে, কিপিং আর কনস্ট্যান্ট। তাহলে তার জন্য যে সারফেস এলিমেন্টটা তৈরি হবে এটা হচ্ছে তার ভ্যালু। যদি আমি ফাইটাকে কনস্ট্যান্ট থেকে থিটা আর আর কে সামান্য সামান্য বাড়াই তাহলে এইটা হচ্ছে সেই সারফেস এলিমেন্ট। আর যদি আমি আর কে ফাই কে থিটাকে কনস্ট্যান্ট রাখি, ফাই আর আর কে বাড়াই, তাহলে এই হবে আমাদের কোঅর্ডিনেট। আর এখানে যেটা, এটাকে আমি থিটা আর জেড কে নিয়ে করি তাহলে রো ডি থিটা ডি জেড, কিংবা রো ডি থিটা ডি রো, কিংবা ডি রো ডি জেড। এই হচ্ছে সারফেস এলিমেন্ট। আর ভলিউম এলিমেন্ট তো কিছু বলার নেই, dx dy dz। এখানে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডি আর। আর এটা রো ডি থিটা ডি রো ডি জেড। এই ভ্যালুগুলোকে একটু বুঝে নিতে হবে যে এগুলো কি করে হচ্ছে। এদের একটু একটা কাজ করা যেতে পারে, নেটে গিয়ে এই ভলিউম এলিমেন্ট গুলো আসলে 3D ছবি আঁকা তো বোর্ডে খুব মুশকিল আছে, যার জন্য এটা করতে পারা যায়নি। আর যদি আমি এদের আরেকটা করি, সেটা হচ্ছে যে আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপের ভ্যালুগুলো যদি আমি লিখতে চেষ্টা করি তাহলে কত। আচ্ছা, এটা আমরা তো পরে বের করে নিতেই পারি। উইথ দিস আইডিয়া আমরা এবার স্ট্রেট ঢুকে পড়বো হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর কনসেপ্টে, যেখানে আমরা অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছি। তার মানে আমি একটু আগেই বলেছি যে বিভিন্ন কনস্ট্যান্ট ভ্যালু সারফেস গুলোর ইন্টারসেকশনে তিনটে লাইন পাওয়া যায়। এই লাইনগুলো যদি মিউচুয়ালি অর্থোগোনাল হয়, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তবে তাদের আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার বা অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। তাহলে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস নিয়ে, এর বাইরে আমরা যাব। ওকে, তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমি একটা সিস্টেম হচ্ছে U1 U2 U3 আমি স্পেসিফাই করছি না নাম, সেটা কোন সিস্টেম হবে আমি স্পেসিফাই করছি না, আমি শুধু বলছি যে সেটা হচ্ছে UVW হচ্ছে আমার তিনটি কোঅর্ডিনেট। এটা আর থিটা ফাইও হতে পারে, আবার রো থিটা জেডও হতে পারে। আর এইটার যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সেটা এক্স ওয়াই জেড। আমি বলেছি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা আমি জানি, কাজে সবসময় কার্টেসিয়ান কোঅর্ডিনেটটাকে রেফারেন্স ধরে আমরা অন্যকে ক্যালকুলেট করব। তো প্রথমে আমরা একটা রিলেশনে আসি যে এক্স ইকুয়ালস টু ইউভিডব্লিউ টার্মে কত একটা ফাংশন তো হবে। তো আমি এইরকম লিখলাম যে এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ইউভিডব্লিউ। এই কথাটার মানে কি, বা আমি আরেকটু মডার্ন সাইন ইউজ করি, যদি আমি ইউভিডব্লিউ ইউজ না করি, আমি কেন আমি এটা ইউজ করলাম ইউভিডব্লিউ ইউজ না করে,
কারণ কতগুলো ডাইমেনশন আছে তাই তো আমি জানি না। যদি দুটো ডাইমেনশন ইউজ হয় তাহলে আমি যখন U1 U2 ছেড়ে দেবো। যদি তিনটের বেশি ডাইমেনশন হয় তখন আমি U1 U2 U3 U4 এরকম করে যাবো। এই জন্য আমি ওটাকে সাবস্ক্রিপ্ট করে দিলাম। সেরকম ভাবে স্মল y ইকুয়ালস টু ফাংশন অফ y, এখানেও U1 U2 U3, z ইকুয়ালস টু ফাংশন অফ, এখানে ক্যাপিটাল এক্সটাকে অনেকের কাছে মনে হতে পারে যে আমি কি লিখলাম এটা। অ্যাকচুয়ালি এটা একটা ফাংশন, এটা বোঝাতে চাইছি যে স্মল এক্সটা একটা ফাংশন অফ U1 U2 U3। এখানে এফ অফ লেখা হয়, এখানে এফ না লিখে ক্যাপিটাল এক্স লেখা হয়। এখানে আর একটা ফাংশন, তাই এখানে F1 F2 F3 না লিখে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড লেখা হয়েছে। তো আমি তো এটাকে সলভ করতে পারি না, কারণ এটা তো একটা তিনটি সাইমালটেনিয়াস ইকুয়েশন যার মধ্যে U1 U2 U3 ভ্যারিয়েবল গুলো আছে। তো এটাকে যদি আমি সলভ করি তাহলে কি পেয়ে যাবো? U1 যেটা পাবো সেটা হচ্ছে, মনে করা যাক ক্যাপিটাল ইউ অফ এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড এর টার্মে আমি U1 U2 U3 কে বার করছি। যেহেতু আমার কাছে কোনো একটা ফর্ম নিইনি, আমি U1 U2 U3 একদম জেনারেল করেছি, কাজে আমি এখানে ধরে নিচ্ছি যে সলিউশন এক্সিস্ট। যদি সলিউশন এক্সিস্ট না করে তাহলে কিছু করার নেই, তাহলে হবে না। কিন্তু যেখানে আমি সলিউশন পাচ্ছি সেখানে আমি তো এরকম ভাবে U1 U2 U3 কে আমি এক্স ওয়াই জেড এর টার্মে লিখতে পারি। এবার আমি সিস্টেমটাকে তো অর্থোগোনাল ধরেই নিয়েছি, কাজেই অর্থোগোনাল যখন ধরেছি তখন আমাকে কিছু বেসিক রুল তো মেনে চলতেই হবে না। সেটা হচ্ছে U1 ডট U1, আমি ক্যাপের মানেও বলে দিয়েছি কিন্তু, কারণ ওখানে যে সারফেস গুলো আছে সেই সারফেস গুলোর উপরে আমি একটা করে ইউনিট ট্যানজেন্ট এনেছি, সেই ট্যানজেন্টটা হচ্ছে এরকম U1 U2 U3। আর যদি আমি ছবিটা আমাকে আঁকতে হয়, তো আমি ছবিটা না হয় আরেকবার এঁকেই দিচ্ছি। মনে করা যাক এইটা হচ্ছে আমার U1 কনস্ট্যান্টের সারফেস, এটা হচ্ছে U2 কনস্ট্যান্টের সারফেস, আর এটা হচ্ছে আমার U3 কনস্ট্যান্টের সারফেস। এখানে U1 কনস্ট্যান্ট, এখানে U2 কনস্ট্যান্ট, এখানে U3 কনস্ট্যান্ট। আমি তো জানি না কোনটা কার্ভ কোনটা স্ট্রেট লাইন। আমরা একটু আগেই দেখেছি যে আর কনস্ট্যান্ট মানে একটা স্ফিয়ার হয়, হ্যাঁ, থিটা কনস্ট্যান্ট মানে একটা কোণ হয়, আবার ফাই কনস্ট্যান্ট মানে একটা প্লেন হয়। তো এইরকম তিনটি আমি জেনারেল একটা এঁকেছি আর কি। এবার এই পয়েন্টে U1 এর সঙ্গে ট্যানজেন্ট করে যে লাইনটা আছে সেটা হচ্ছে U1 ক্যাপ, U2 এর সঙ্গে ট্যানজেন্ট করে যে লাইনটা আছে সেটা হচ্ছে U2 ক্যাপ, আর U3 এর সঙ্গে ট্যানজেন্ট করে যে লাইনটা আছে সেটা হচ্ছে U3 ক্যাপ। এবার U1 U2 U3 এদের যে কোনো দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তবে আমি তাকে বলবো অর্থোগোনাল সিস্টেম, অর্থোগোনাল কার্ভিলিনিয়ার সিস্টেম। আমরা সেই সিস্টেমের কথাই বলছি। তাহলে সেক্ষেত্রে আমার রিলেশন গুলো কি হবে? U1 ডট U1 মানে হচ্ছে U2 ডট U2 মানে হচ্ছে U3 ডট U3 equals to 1, আর U1 dot U2 equals to U1 dot U3 equals to U2 dot U3, এবং এদের উল্টোটা মানে U2 dot U1, এগুলো সব জিরো হয়ে যাবে। সেই রকম করে আমি যদি U1 cross U1 equals to U2 cross U2 equals to U3 cross U3 করি, it will give me zero, zero vector। সেই রকম করে আমি যদি আবার ক্রস গুলোকে নিই, যেমন আমি
আমি একটা সার্কেল এঁকেছিলাম, সার্কেল এঁকেছি, এটা U1, এটা U2, এটা U3। তাহলে যদি সার্কেলের দিক বরাবর কারেক্ট দিকে আসে তাহলে উল্টোটা পাবো। যেমন U1 ক্রস U2 যদি করি, ঠিক দিকে আসছে কাজে ওটা U3 হবে। যদি উল্টো দিকে আসতাম, U2 ক্রস U1 করতাম তাহলে মাইনাস U3 হতো। সেরকম U2 ক্রস U3 U1 পাচ্ছি, সেরকম U3 ক্রস U1 যদি করি তাহলে পাবো কি U2 পাবো। আচ্ছা, এবার একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে U1 কার্ভের ওপর এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি আমরা কি পয়েন্ট বলবো। এটা হচ্ছে U1 কনস্ট্যান্টের কার্ভ, এই 3 পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট নেব। সেই ট্যানজেন্টটা কি হবে? ক্যালকুলাসের রুল অনুযায়ী আমরা জানি সেই ট্যানজেন্টটার ভ্যালু হবে হচ্ছে ডেল এস ডেল U1। এই ট্যানজেন্টটার ভ্যালু। তাহলে এটাকে যদি আমি এইরকম করি, দিস ইজ ইকুয়াল টু লিখলাম ডেল এস ডেল U1 এর ম্যাগনিটিউডটা ইন্টু U1 টা, that is equal to H1 U1 টা। বোঝা গেল? আমি এটাকে কি করলাম, ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টরটা হচ্ছে U1, তাহলে এখানে ম্যাগনিটিউডটা হচ্ছে ডেল এস ডেল U1 এর মড, আর তাকে U1 দিয়ে আমি ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করলাম যাতে আমি এই ভেক্টরটা পেয়ে গেলাম। এবার এইটুকুকে আমি বলছি H1। স্যার ডেল এসটা কি? আচ্ছা, ডেল এস কথাটার মানে হচ্ছে যে এখানে যে সারফেসটা আছে আমি U1 টাকে সামান্য মানে বাড়িয়েছি, তার জন্য সারফেস এরিয়া কতটা বেড়ে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ এইটা স্যার। হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমার এস আর। আমি একটু মানে ভালো করে বলছি যে ডেল্টা এসটা হচ্ছে একটা এলিমেন্টারি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস অন দ্য U1 equals to constant curve having distance delta U1। মানে U1 থেকে এখানে ধর এই জায়গায় U1 আছে, আমি U1 থেকে ডেল্টা U1 এ গেছি, তাহলে এর মধ্যে যে ডিস্টেন্স হচ্ছে সেইটা হচ্ছে ডেল্টা এস। তাহলে ডেল এস ডেল U1 যদি আমি করি তাহলে আমি U1 এর ডিরেকশনে ইউনিট ডিস্টেন্স গেলাম, তাহলে ওই লাইন এলিমেন্টটা কতটা বেড়ে গেল, এটাই হচ্ছে ডেল এস ডেল U1। ইউনিট U1 এর দিকে গেলে এস কতবার, অ্যাকচুয়ালি U1 এর দিকে তো আমি ইউনিট যেতে পারি না, তাহলে তো এই সারফেস ছেড়ে আমার বেরিয়ে যেতে হবে। এই জন্য ছোট্ট একটা ডিস্টেন্স গেছি যাতে করে ওটা ওই সারফেসের উপরেই থাকে, সেই জন্য ডেল এস ডেল U1 করে সেটাকে U1 ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করলাম, এন্ড দ্যাট ইজ মাই ডেল এস ডেল U1। এইরকম করে আমি যদি ডেল এস ডেল U2 করি, that is equal to H2 U2। H3 U3 ক্যাপ। এখানে H1 কথাটার মানে ডেল এস ডেল U1 তার ম্যাগনিটিউড, H2 মানে ডেল এস ডেল U2 তার ম্যাগনিটিউড, H3 মানে ডেল এস ডেল U3 তার ম্যাগনিটিউড হবে এটা। তাহলে এবার আমি ds টা ভেক্টরটাকে লিখতে পারবো। ds ভেক্টর মানে কি, এখান থেকে আমি আরবিট্রারি দিকে একটু চলে এসেছি, তাহলে যে লাইন এলিমেন্টটা পেয়েছি সেই লাইন এলিমেন্টটা হচ্ছে আমার ds।
ডিএস হচ্ছে আমার লাইনের উপরটা, বোঝা গেল? এবার কিন্তু আমি ইউ1 কনস্ট্যান্টের লাইনেও যাচ্ছি না, ইউ2 কনস্ট্যান্টের লাইনেও যাচ্ছি না, ইউ3 কনস্ট্যান্টের লাইনেও যাচ্ছি না, যে কোনো একটা আমি নিয়েছি আর কি। তাহলে ঠিক যেভাবে আমি কার্টেসিয়ানে করি, হ্যাঁ, আই ক্যাপ এক্স এর দিকে যদি করি, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড যেমন করি, এখানে আমি তাহলে কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো যে ডেল এস ডেল, মানে এখানে যদি ডিএস করি, ডিএস ইকুয়ালস টু কত হবে? ডেল এস ডেল ইউ1 ইন্টু ডি ইউ1, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের রুল অনুযায়ী, ডেল এস ডেল ইউ2 ডি ইউ2 প্লাস ডেল এস ডেল ইউ3 ইন্টু ডি ইউ3। তো এবার এইটার জায়গাতে আমি তাহলে যদি লিখে দিই, সেটা হচ্ছে কত হচ্ছে, ডেল এস ডেল ইউ1 এর জায়গায় এইচ1 ইউ1 ক্যাপ, তার মানে এইচ1 ইউ1 ক্যাপ ডি ইউ1 প্লাস এইচ2 ইউ2 ক্যাপ ডি ইউ2 প্লাস এইচ3 ইউ3 ক্যাপ ডি ইউ3। মানে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে একটু তফাৎ হলো। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা জানি এটা হয় আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড, আর এখানে কি হলো, আই জে কে এর জায়গায় তো ইউ1 ইউ2 ইউ3 এসে গেছি, কিন্তু এখানে শুধু ইউ1 ডি ইউ1 না হয় এইচ1 ইউ1 ডি ইউ1, দ্যাট ইজ ভাইটাল। এইচ2 ইউ2 ডি ইউ2 হলো, এইচ3 ইউ3 ডি ইউ3 হলো। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি আমরা আসি, তাহলে এইচ1 এইচ2 এইচ3 ভ্যালুগুলো 1 করে হয়, এইচ1 ইকুয়ালস টু 1, এইচ2 ইকুয়ালস টু 1, এইচ3 ইকুয়ালস টু 1। এবং অন্যদের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে, অন্যদের ক্ষেত্রে কিন্তু এটা এইচ1 এইচ2 এইচ3 কোনোটার ভ্যালু 1 হতে পারে, সবগুলোর ভ্যালু 1 হবে না, এবং কোনোটার ভ্যালুও 1 না হতে পারে। এভরিথিং ইজ পসিবল। তো এবার তাহলে আমি আমার নর্মাল প্রসিডিউর গুলো তাহলে চালিয়ে দিই। সে আমি ডিএস স্কোয়ার চাইছি, তার মানে কি ডিএস ডট ডিএস, সেটা কত হচ্ছে, এখানে এইচ1 স্কোয়ার ডি ইউ1 স্কোয়ার ইন্টু ইউ1 ডট ইউ1। আমরা একটু আগে রুল যেটা ফর্ম করেছি, যে এরা অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে ইউ1 ডট ইউ1 করলে আমি ওটা 1 পেয়ে যাবো, কাজে এটা আমার লেখার দরকার নেই। প্লাস এইচ2 স্কোয়ার ডি ইউ2 স্কোয়ার প্লাস এইচ3 স্কোয়ার ডি ইউ3 স্কোয়ার। এবার আমি ধরে নিচ্ছি যে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর, গ্রেডিয়েন্ট অফ ফাই কে আমি ধরে নিচ্ছি। এটা আমি ইউ1 ইউ2 ইউ3 রেসপেক্টে বার করব। জাস্ট আমি লিখেছি কে1 কে2 কে3 ভ্যালু আমি এখানে জানি না, ওটা আমাকে বের করতে হবে। কিন্তু গ্রেডিয়েন্টে যেমন আমার আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড ছিল, তো ওই আই জে কে এর জায়গাতে আমি বসিয়েছি ইউ1 ক্যাপ ইউ2 ক্যাপ ইউ3 ক্যাপ।
আর ওই ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড ছিল, এখানে যে ভ্যালুগুলো আসবে সেখানে K1 K2 K3 ভ্যালু চলে আসবে। ওটা আমাকে বের করতে হবে। তো এবার আমি তাহলে ডি ফাই এর ভ্যালুটা একটা বের করি। ডি ফাই কথাটার মানে হচ্ছে গ্র্যাড ফাই ডট ডিআর। ওকে, আর মোটামুটি ভাবে এখানে ডিআর এর যে ভ্যালু এখানে সেটাই অ্যাকচুয়ালি ডিএস। তাহলে ডি ফাই কত হবে? ফাই তো আমি ধরেই, এখানে আমরা গ্র্যাড ফাই তো ধরেইছি, এটাকে লিখলাম K1 Q1 ক্যাপ প্লাস K2 Q2 ক্যাপ K3 U3 ক্যাপ ডট এখানে হচ্ছে H1 DU1 U1 ক্যাপ প্লাস H2 DU2 U2 ক্যাপ প্লাস H3 DU3 U3 ক্যাপ। এখানে আমরা আবার আগের মতোই U1 ডট U1 1 ধরবো, U1 ডট U2 0 ধরবো, U1 ডট U3 0 ধরবো। তার মানে আমার কাছে ফার্স্ট টার্মটা এসে যাবে K1 H1 DU1, আর U1 ক্যাপের ডট হয়ে 1 হয়ে গেছে। সেরকম সেকেন্ড টার্মটার জন্য হবে K2 H2 DU2 প্লাস K3 H3 DU3। এটা ডি5 এর ভ্যালু পাওয়া যাবে। এবার আমি যদি ধরে নিই যে ফাই হচ্ছে একটা ফাংশন অফ U1 U2 U3। মনে আছে আমরা ফাই এর ভ্যালু কি বলেছিলাম? এক্স ওয়াই জেড এর একটা ফাংশন, আর এক একটা ফাই এর জন্য এক একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, তবে তো গ্রেডিয়েন্ট পেয়েছিলাম আমরা। তো এখানেও সেরকম আমি এক্স ওয়াই জেড কে কনস্ট্যান্ট না ধরে আমি ফাংশন অফ U1 U2 U3 ফাংশন আমরা ধরে নিচ্ছি। তাহলে ডি5 এর ভ্যালু কত হবে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাচ্ছে del phi del U1 du1 plus del phi del U2 du2 plus del phi del U3 du3। তো এবার আমি এদের কম্পেয়ার করতে পারি। এখানেও ডেল ফাই ডেল ইউ1 ডি1 ছিল, এখানেও দুটোই ডি5, এখানে ডি1 ডি2 ডি3 এখানেও আছে। তাহলে এদের যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করে করে কি লিখতে পারছি? এটা হচ্ছে Q1 H1 আর এটা হচ্ছে তাহলে এখান থেকে আমি কে কিন্তু ভ্যালুগুলো বের করে আনতে পারলাম। এখানে আমি K1 এর ভ্যালু লিখছি 1 by H1
ডেল ফাই ডেল ইউ1। k2 এর ভ্যালু আমি পেয়ে গেছি 1/h2 ডেল ফাই ডেল ইউ2। k3 এর ভ্যালু আমি পেয়ে গেছি 1/h3 ডেল ফাই ডেল ইউ3। তাহলে আমি কি গ্র্যাড ফাই লিখে ফেলতে পারিনি? তাহলে গ্র্যাড ফাই এর ভ্যালু তো আমার কাছে এসে গেছেই না? তাহলে গ্র্যাড ফাই এর ভ্যালু যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে k1 মানে এইটা 1/h1 এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এখানে আমাদের গ্র্যাড ফাই এর ভ্যালুগুলো সমস্ত এসে গেছে। আমাকে যদি কেউ বলে যে তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে গ্রেডিয়েন্টের ভ্যালু কত হবে সেটা বলো, তাহলে আমায় যে কাজ করতে হবে সেটা হচ্ছে h1 h2 h3 ভ্যালুটা বের করতে হবে। এরা স্পেসিফিক ফর এ স্পেসিফিক কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য এক রকমের h1 h2 h3 হবে, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটের জন্য একরকম হবে। কাজে h1 h2 h3 টা আমাকে আগে বের করে ওটা জেনে রাখতে হবে যে এই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য কত h1 h2 h3 হয়। তাহলে আমি গ্র্যাড অফ ফাই যদি বার করতে চাই ওই সিস্টেমে, এটা হয়ে যাবে। যেমন একটা পার্টিকুলার এক্সাম্পল হচ্ছে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে h1 h2 h3 ভ্যালু কত 1। এখানে u1 এর জায়গায় x বসালাম, এটা i ক্যাপ বসালাম, ডেল ফাই ডেল x i ক্যাপ প্লাস ডেল ফাই ডেল y j ক্যাপ প্লাস ডেল ফাই ডেল z k ক্যাপ, মিলে গেল একদম। সেরকম যদি আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটের h1 h2 h3 ভ্যালু জানি, আমি ইজিলি বলে দেবো যে গ্রেডিয়েন্ট কত ওই সিস্টেম। আমাকে যদি কেউ গ্রেডিয়েন্ট অপারেটরটাকে লিখতে বলে তাও লিখে দেবো। গ্রেডিয়েন্ট অপারেটর যেটা, এখানে ফাইটাকে বাদ দিয়ে বাকিটাকে লিখতে হবে। এখানে u1 ক্যাপ 1/h1 ডেল ডেল u1 প্লাস u2 ক্যাপ 1/h2 ডেল ডেল u2 প্লাস u3 ক্যাপ 1/h3 ডেল ডেল u3। এই হচ্ছে আমার গ্রেডিয়েন্টের ফর্মুলা। এবার এই ফর্মটাকে আমি একটু অন্যভাবে লিখব যাতে করে আমার পরবর্তী ক্যালকুলেশন গুলোতে সুবিধা হয়। আমি এই গ্রেডিয়েন্ট অবধি করে আজকে আমি রেখে দিচ্ছি, কিন্তু আমি কালকে ক্লাস নেব। আমি আজকেই লিঙ্ক টিঙ্ক গুলো পাঠিয়ে দেবো। কালকে আবার সেম টাইম মানে ঠিক 9:15-20 দিকে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু অন্য ফর্মে লিখি। এইখানে গ্র্যাড আছে, তাহলে আমি যদি গ্র্যাড অফ u1 বার করতে চাই তাহলে কি হবে? এখানে u1 পড়বে, এখানে u1 পড়বে, এখানে u1 পড়বে। তো ডেল u1 মানে 1, এটা মানে 0, এটা মানে 0। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু u1 ক্যাপ 1/h1। এরকম করে আমি যদি গ্র্যাড u2 বার করি,
এটা হবে U2 cap বাই H2। যদি আমি গ্র্যাড U3 বার করি, এটা হবে U3 cap বাই H3। তাহলে এদের টার্মে যদি আমি লিখি, তাহলে গ্র্যাড ফাই এর ভ্যালু কত হবে? গ্র্যাড ফাই হচ্ছে ডেল ফাই ডেল U1 গ্র্যাড অফ U1 প্লাস ডেল ফাই ডেল U2 গ্র্যাড অফ U2 প্লাস ডেল ফাই ডেল U3 গ্র্যাড অফ U3। আচ্ছা, আমরা আজকে এখানে রাখলাম। আমরা পরের দিন ডাইভারজেন্স কার্ল আর ডেল স্কোয়ারের ভ্যালু, আর সেই সঙ্গে আমি কিছুটা এদের ভ্যালুটা বের করে দেওয়ার চেষ্টা করব। সিলিন্ড্রিকাল H1 H2 H3 ভ্যালু যেটা, সেটা বের করার চেষ্টা করব। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে রাখলাম আমি। কালকে কিন্তু আবার আসতে হবে ঠিক 9টা 15 মিনিটে।